গল্পের নাম অন্তিম অতিথি। একটি নতুন বাংলা হরর গল্প। আগমন। বৃষ্টি ভেজা সন্ধ্যা, রাস্তায় একটাও গাড়ি নেই। কলকাতার কাছাকাছি এক ছোট শহর কুন্দনপুর। ছোট শহর হলেও একসময় জমিদারদের প্রাসাদ ছিল, এখন সব প্রায় ধ্বংসস্তূপ। এই শহরেই আসে ঈশান, একজন লেখক যার আগ্রহ লোককাহিনী ও হারিয়ে যাওয়া অতীত। এক পুরনো গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয় তার জন্য। নাম রূপবাড়ি গেস্ট হাউস। গেস্ট হাউসে ঢোকার সময় কেয়ারটেকার মধু তাকে সাবধান করে, শুধু একটা অনুরোধ স্যার, রাত 11টার পর নিচতলার ডাইনিং রুমে যাবেন না। ওখানে একজন অতিথি আসেন, তার খাবার রাখা হয় একাই। ঈশান হেসে বলল, আপনি বলছেন এক প্রেতাত্মার জন্য রাতের খাবার? মধু নিচু গলায় বলল, না স্যার, উনি প্রেত নয়, উনি অপেক্ষা করেন আজও। রাত্রির আমন্ত্রণ। প্রথম রাত। ঈশান গল্প লেখার জন্য পুরনো ডায়েরি ও স্থানীয় কাহিনী পড়ছিল। হঠাৎ ঠিক 11টা বাজতেই ডাইনিং রুমের দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল। সে জানলা দিয়ে দেখল এক বৃদ্ধা মহিলা আস্তে আস্তে ডাইনিং রুমের দিকে হাঁটছে। সাদা শাড়ি, মাথায় ওড়না, কিন্তু তার পা মাটিতে পড়ছে না। সকাল হলে ঈশান মধুকে জিজ্ঞেস করল। মধু বলল, উনি ছিলেন রায়রাজার কনিষ্ঠা স্ত্রী, স্বামীর মৃত্যুর পর পাগল হয়ে যান। শেষবার রাত 11টায় খেতে বসেছিলেন, তারপর নিখোঁজ। এখনও মনে করেন তিনি অতিথি, রোজ রাত 11টায় আসেন। লেখার পিছনে লুকানো রহস্য। ঈশান প্রতিদিন রাত্রি 11টার ঘটনা দেখতে থাকে, কিন্তু তার অদ্ভুত লেগে যায় বৃদ্ধার উপস্থিতি ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে। তার নড়াচড়া, চোখ, এমনকি একদিন তো সে তাকিয়েই বলল, তুমি লিখছ আমার গল্প, কিন্তু আমার মৃত্যু এখনো লেখনি। ঈশান স্তম্ভিত। সেই রাতে সে নিজের খাতায় দেখতে পেল একটি পাতা নিজে নিজেই লেখা হয়ে গেছে। লেখা ছিল, আমি এসেছিলাম অতিথি হয়ে, এখন তুমি। অতীতের আতঙ্ক। ঈশান পুরনো রেকর্ড খুঁজে বের করে শহরের পুরনো গ্রন্থাগার থেকে জানতে পারে বৃদ্ধা অর্থাৎ রূপমঞ্জরী দেবী ছিলেন এক প্রখ্যাত জমিদার বংশের স্ত্রী। বলা হয় এক ভয়ঙ্কর আগুনে তার ঘর পুড়ে যায়, কিন্তু তার দেহ কেউ খুঁজে পায়নি। সেই ঘটনার পর থেকেই গেস্ট হাউসের নিচতলার ডাইনিং রুমে রাত 11টায় থালা বাসন সরে দরজা খুলে যায় নিজে নিজেই, আর অদৃশ্য কেউ খাবার খায়। ঈশানের পরিণতি। ঈশান সিদ্ধান্ত নেয় এবার সে সামনে থেকে রূপমঞ্জরীকে দেখবে। রাত্রে ঠিক 11টায় সে ডাইনিং রুমে বসে থাকে। দরজা খোলে, বাতি নিভে যায়। এক ঠান্ডা ঘ্রাণ, ধূপ আর পোড়া চুলের গন্ধে ভরে যায় ঘর। রূপমঞ্জরী প্রবেশ করেন, কিন্তু এবার তিনি বৃদ্ধা নন, বরং এক যুবতী। আগুনে পোড়া মুখ, কাটা হাত, এক চোখ গলে পড়া। তিনি আস্তে আস্তে ঈশানের সামনে এসে বলেন, তোমার কলম সত্য বলে, এখন আমার সত্য লেখো, নয়তো তুমি হবে আমারই অন্তিম অতিথি। কাহিনীর শেষ নাকি শুরু? পরের দিন সকালে মধু দেখে ডাইনিং রুমে কেউ নেই, শুধু একটা খোলা খাতা পড়ে আছে। তাতে লেখা, আমি এসেছিলাম একজন লেখক হিসেবে, এখন আমি রয়ে গেছি অতিথি হয়ে। রাত 11টায় আমিও আসব, কারো গল্পে, কারো ভুলে। এই ভূমিকা পেছনে হালকা হাওয়ার শব্দ, ক্রমশ বাড়তে থাকা ভৌতিক সাউন্ড। শ্রোতারা, আজ রাতের গল্প তোমাদের জন্য ভয়ঙ্কর, রহস্যময় আর একেবারে আতঙ্কে ভরা। গল্পের নাম কালো দালানের গোপন ঘর। শুনতে শুনতে আলো নিভিয়ে দাও,
চারপাশ নিস্তব্ধ রাখো, কারণ এই গল্প শোনার পর হয়তো তুমি নিজের ঘরের অন্ধকার করিডোরেও আর হাঁটতে সাহস পাবে না। অধ্যায় 1, গ্রামের ভাঙা দালান। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, গ্রামটার নাম শিবপুর। শিবপুরে আছে এক শতবর্ষী ভাঙাচোরা দালান, যেটাকে মানুষ বলে কালো দালান। লোককথা আছে ওই দালান ছিল এক জমিদারের, কিন্তু হঠাৎ এক রাতে পুরো জমিদার পরিবার রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। সেই থেকে বাড়িটা ফাঁকা। গ্রামের মানুষ বলে রাত 12টার পর ওই দালানের জানলা থেকে শোনা যায় শিশুদের কান্না। কেউ গিয়ে কাছে দাঁড়ালে পেছনে হাওয়ার সাথে সাথে অচেনা কারোর নিঃশ্বাস টের পাওয়া যায়। তাই লোকজন অন্ধকার নামলে দালানটার দিকে তাকাতেও ভয় পায়। অধ্যায় 2, শহরের 4 বন্ধু। ঢাকার 4 জন তরুণ, রাফি, সুমন, আদনান আর নীলা। তাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার হান্টার্স। তারা ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানায়। একদিন শুনল শিবপুর গ্রামের কালো দালানের গল্প। সঙ্গে সঙ্গেই ঠিক করল তারা ওখানে যাবে। এক রাত কাটিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। গ্রামের লোকেরা অনেক বোঝালো, ওই বাড়িতে যেও না বাচ্চারা, ওটা অভিশপ্ত। কিন্তু তারা হাসতে হাসতে বলল, ভূতটুত সব মানুষ বানানো গল্প। অধ্যায় 3, রাতের প্রবেশ। রাত 11:30টায় তারা পৌঁছালো দালানের সামনে। চারপাশ নিস্তব্ধ। দালানটা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভৌতিক ছায়ার মতো। তারা ক্যামেরা অন করল, টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। দালানের মেঝেতে জাল, দেয়ালে ফাটল আর জানালায় বাতাসে কাঁপা কাপড়ের শব্দ। শুরুতে কিছুই অস্বাভাবিক লাগল না। তারা হাসি হাসি করতে করতে ভিডিও বানাচ্ছিল। কিন্তু কয়েক মিনিট পর নীলা দেখল দেয়ালের কোণে কেউ দাঁড়িয়ে আছে, লাল চোখ, অন্ধকার মুখ নিয়ে হাসছে। সে চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না। অধ্যায় 4, রহস্যময় ঘর। তারা দালানের ভেতর ঘুরতে ঘুরতে এক অদ্ভুত দরজা পেল। দরজাটা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে যেন কেউ আস্তে আস্তে আঁচড়াচ্ছে। শব্দ হচ্ছিল খড়র খড়র। সুমন দরজা ঠেলল। দরজা হঠাৎ কর্কশ শব্দ করে খুলে গেল। ভেতরে অন্ধকারে ঢাকা এক ঘর। ঘরে ঢুকতেই সবাই অনুভব করল শীতল বাতাস, যেন কারোর নিঃশ্বাস তাদের গায়ে লাগছে। মেঝের মাঝে পড়েছিল এক পুরনো আয়না। রাফি আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠল। সে নিজের প্রতিবিম্ব দেখল না, বরং দেখল আয়নায় দাঁড়িয়ে আছে 4 জন, কিন্তু তাদের পেছনে আরও একজন। একটা মেয়ে সাদা পোশাকে, চুলে ঢাকা মুখ নিয়ে হাসছে। হঠাৎ আয়নার ভেতরে সেই মেয়েটা হাত বাড়ালো। দেখা গেল তার হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। নীলা চিৎকার দিয়ে দৌড়াতে চাইল, কিন্তু দরজা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে গেল। 4 জনই আটকা পড়ল ঘরের ভেতর। চারপাশে গম্ভীর কণ্ঠ ভেসে আসতে লাগল, তোমরা কেন এসেছো এখানে? আমাদের শান্তি ভেঙেছ, এখন তোমাদের কেউ ফিরবে না। হঠাৎ একে একে বাতি নিভে গেল। শুধু শোনা গেল ভারী পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরছে। অধ্যায় 6, একে একে নিখোঁজ। প্রথমে সুমন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ক্যামেরায় দেখা গেল এক ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে গেল দেয়ালের ভেতর। তারপর আদনানের গলা চেপে ধরল অদৃশ্য কিছু। সে শ্বাস নিতে নিতে মেঝেতে পড়ে গেল আর নিঃশব্দে মিলিয়ে গেল। রাফি আর নীলা আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরল। কিন্তু তখন আয়নাটা ভেঙে গেল। টুকরো টুকরো কাঁচ থেকে বেরিয়ে এলো অসংখ্য হাত। সেই হাত দুজনকে ধরে টেনে নিতে লাগলো ঘরের অন্ধকারে। অধ্যায় 7, শেষ রহস্য। পরের দিন সকালে গ্রামের মানুষ দালানের ভেতরে ঢুকল। তারা পেল শুধু একটা ক্যামেরা। ক্যামেরায় রেকর্ড হচ্ছিল সবকিছু, কিন্তু আশ্চর্য, 4 জনের কেউই আর পাওয়া গেল না। ভিডিওর শেষ দৃশ্যে দেখা গেল আয়নার টুকরোগুলোতে এখনও ভেসে উঠছে তাদের মুখ। চোখগুলো ফাঁকা, মুখগুলো নিঃশব্দে সাহায্য চাইছে। সমাপ্তি। আজও সেই দালান দাঁড়িয়ে আছে। রাত হলে জানলার আড়াল থেকে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ সাহস করে ভেতরে যায় না, কারণ সবাই জানে ভেতরে গেলে আর ফেরার পথ নেই। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে একদিন রাত 12টার সময় ওই দালানের সামনে দাঁড়িয়ে দেখো, হয়তো তোমার নাম ধরে ডাক শুনতে পাবে। শেষ কথা, গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক দাও, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসব। গল্পের নাম শেষ বাসা। শুরুটা হঠাৎ। রিজওয়ান একজন অবিবাহিত যুবক, সদ্য ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। বাসা খুঁজে হিমশিম খেতে খেতে শেষমেশ একটি সস্তা ফ্ল্যাট পায় পুরান ঢাকার এক পুরনো গলিতে। বাড়ির মালিক বৃদ্ধা জাহান্নারা খালা। কথা খুব কম বলেন, শুধু একটাই কথা বারবার বলেছেন, ভাই রাত 10টার পর ছাদে উঠবেন না, আর 3 নম্বর ঘরটা খালি রাখবেন, ওটা থাকতেই হয়। রিজওয়ান ভেবেছিল এসব কুসংস্কার, ভাড়া কম, তাই মাথা ঘামায়নি। 3 নম্বর ঘর। ফ্ল্যাটে ছিল মোট 3টি ঘর। রিজওয়ান 1 ও 2 নম্বর ঘর নিজের মতো সাজালেও 3 নম্বর ঘর তালা দেওয়া ছিল। তবে দরজার নিচ দিয়ে প্রায়ই সিঁদুরের মতো লাল কিছু গড়িয়ে বের হতো। মাঝে মাঝে রাতে মনে হতো ঘরের ভেতর থেকে কেউ ধীরে ধীরে হাঁটছে, পায়ের আওয়াজ, কাঁচ ভাঙার শব্দ, এমনকি কাঁদার আওয়াজও। এক রাতে দরজার ফাঁক দিয়ে রিজওয়ান দেখল ভেতরে কেউ বসে আয়নায় তাকিয়ে আছে। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল একটা গভীর অপমান। ছাদের গল্প। একদিন দুপুরবেলা রিজওয়ান বাড়ির ছাদে গিয়ে বসেছিল। তখনই বৃদ্ধা খালা এসে আবার সাবধান করলেন, ভাই, এই বাড়ির ছাদে এক মেয়ের লাশ ফেলা হয়েছিল। নাম ছিল নাজমা। সে থাকতো এই ফ্ল্যাটেই, 3 নম্বর ঘরে। তার বাগদত্তা তাকে প্রতারণা করে মেরে ফেলে। এরপর থেকে ছাদে সে ঘুরে বেড়ায়। রিজওয়ান হাসতে হাসতে বলল, খালাম্মা, ভূতেরে আমি বিশ্বাস করি না। খালা বললেন, তখনই বিশ্বাস করবেন যখন সে আপনার স্বপ্নে এসে বলবে এই বাসাটা এখন তার। বাসার নিয়ম। দিন যত যায় 3 নম্বর ঘর থেকে অদ্ভুত শব্দ বাড়তে থাকে। আয়নার শব্দ, টুংটাং গয়নার ঝংকার, এক নারীর গলা কাঁপানো হাসি। এক রাতে রিজওয়ান দেখল ঘুম থেকে উঠে তার বিছানার পাশে একটা শাড়ি পড়ে আছে, ভেজা। সে ছুঁয়ে দেখতেই ঘর ঠান্ডা হয়ে যায়, আর আয়নার দিক থেকে ফিসফিস শব্দ আসে, আমার ঘরে তুমি থাকো কেন? মৃতের রুটিন। রিজওয়ান সিদ্ধান্ত নেয় 3 নম্বর ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকবে। তার বন্ধুরা হাসান ও তরিক এসে একদিন সাহস করে তালা ভাঙল। দরজা খুলতেই দেখল ঘর একদম পরিষ্কার। দেওয়ালে একটা আয়না, মেঝেতে এক জোড়া লাল হাই হিল, আর দেওয়ালে লেখা, আমি এখনো এখানে থাকি। তরিক মজা করে বলল, ভূত থাকলে এক্ষুনি কিছু হবে। কিন্তু হাসান সেই রাতেই হারিয়ে যায়। সকালবেলা ছাদে তার মোবাইল পাওয়া যায়, আর মোবাইলে শেষ রেকর্ড করা অডিওতে শোনা যায়, তুমি আমার বাসায় এসেছ, চলে যাও, না হলে তুমিও থাকবে চিরকাল। রিজওয়ানের ধ্বংস। রিজওয়ান নিজে বুঝতে পারে সে ক্রমে ক্রমে বদলে যাচ্ছে। রাতে ঘুমের মধ্যে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, কখনো কারো নাম বলে, কখনো আয়নায় হাত দিয়ে কাঁদে। একদিন সে চোখ খুলে দেখে নিজের প্রতিচ্ছবি তার মতো দেখতে নয়, বরং সেই পুরনো ছবি যেটা সে একবার 3 নম্বর ঘরের আয়নায় দেখেছিল। তার মুখ থেকে সেই রাতেই কথা বেরোয়, এখন আমার বাসা, তুমি চলে যাও। শেষ অধ্যায়। বৃদ্ধা জাহান্নারা খালা থানায় জানিয়ে ফ্ল্যাটে পুলিশ নিয়ে আসে। ফ্ল্যাট খালি, কেউ নেই। কেবল 3 নম্বর ঘরের ভিতরে রিজওয়ানের কাপড়, মোবাইল, আর দেওয়ালে রক্তে লেখা, শেষ বাসা এটা, কারো চলে যাওয়ার দরকার নেই, সবাই থাকে চিরকাল। শেষ কথা। সেই ফ্ল্যাটে এরপর আর কেউ ভাড়া নেয়নি। জাহান্নারা খালা ফ্ল্যাট বিক্রি করে চলে যান মেয়ের কাছে। তবে মাঝে মাঝে রাত 10টার পর ফ্ল্যাটের ছাদে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে থাকে। তার চুল লম্বা, মুখ দেখা যায় না। তবে সে জানে এই বাসাটা এখনো শেষ হয়নি।